আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে বিষয়টা হচ্ছে গরুর ওজন মাপা নিয়ে। আসলে আমরা তো এখন কুরবানির সময় গরু কিনবো, সবাই কিন্তু আমরা আমাদের যে গরুটা কিনবো সেই গরুটার ওজন কতটুকু হবে, মাংস কতটুকু হবে, এটা কিন্তু আমরা সবাই ভাবছি। তা আপনারা জানেন যে আমি টেলিভিশন সাংবাদিকতা করি। আমি 2006 সালে আমার বাংলা ভিশনের শ্যামল বাংলা অনুষ্ঠানের ভিতরে এরকম কুরবানি উপলক্ষে একটা গরু আমরা কিনেছিলাম। সেই গরুটা কিনে কিভাবে তার ওজন মাপতে হয়, গরুটা কিনে আনার পরে বাড়িতে এনে কী করতে হয়, এরপরে কিভাবে গরুটার চামড়া ছুলতে হয়, এইভাবে কিন্তু ডিটেল একটা রিপোর্ট করেছিলাম। তখন তো গরুর দাম এত বেশি ছিল না, 18,000 টাকাতে একটা গরু কিনেছিলাম। তা এবং আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করেছিল আমাদের ডক্টর নুরুল আমিন স্যার। চলুন আমরা ডক্টর নুরুল আমিন স্যার ওই গরুটাকে এনে কীভাবে তার ওজনটা মাপলো আমরা সেটা দেখি। গরুর ওজন ও মাংসের পরিমাণ জবাইয়ের পূর্বেই হিসেব করা যায়। এক্ষেত্রে গরুর পেছন থেকে চুট পর্যন্ত দৈর্ঘ্যকে বক্ষদেশের পরিধির বর্গ দ্বারা গুণ করা হয় এবং গুণফলকে 300 দ্বারা ভাগ করলে পাউন্ড এককে গরুর ওজন পাওয়া যায়। এ ওজনের 48% মাংস। গরুর ওজন ও মাংসের পরিমাণ জবাইয়ের পূর্বেই হিসেব করা যায়। এক্ষেত্রে গরুর পেছন থেকে চুট পর্যন্ত দৈর্ঘ্যকে বক্ষদেশের পরিধির বর্গ দ্বারা গুণ করা হয় এবং গুণফলকে 300 দ্বারা ভাগ করলে পাউন্ড এককে গরুর ওজন পাওয়া যায়। এ ওজনের 48% মাংস। যে ঠিক এরকম একটা জায়গায় যে হাড্ডিটা আছে, ওই হাড্ডিটা থেকে পশ্চাৎ পর্যন্ত শেষ প্রান্ত পর্যন্ত হচ্ছে দৈর্ঘ্য, আর বুকের বেড় মানে চুটের একটু নিচ থেকে এভাবে গোল করে বুকের বেড়। আমাদের সূত্র হচ্ছে লম্বা গুণন চওড়া গুণন চওড়া বা চওড়ার স্কোয়ার সমান সমান যা হবে তার সাথে, ওই সময় আমরা পাউন্ডের হিসেবটা ছিল, এখন সেটা আমাদের কেজির হিসেবে চলে আসছে, ও তার সাথে আমাদের 660 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই গরুটার বডি লম্বা ছিল 30 ইঞ্চি, চওড়া ছিল 50 ইঞ্চি। তাহলে 50 ইঞ্চি 50 গুণ 50 2500 গুণ 30 এবং ভাগ 660। আমরা ভাগ করে আমরা পেয়েছিলাম যে গরুটা মাংস হবে 73 কেজি প্লাস 73.5 কেজি, এবং গরুটা জবাইয়ের পরে আমাদের মাংস হয়েছিল 72 কেজি। এটা কিন্তু ওই সময়ের হিসাবে। এখন আমাদের ডিজিটালের যুগ চলে এসেছে, চলুন আমরা একটা ডিজিটালি একটা গরু মাপি। হ্যাঁ নিয়ে যান। আপনারা দেখলেন এই গরুটার ডিজিটাল স্কেলে মেপে 885 কেজি ওজন হয়েছে। এখন আমরা পিঠা দিয়ে মাপি যে পিঠা কতটুকু হয়। আর পিঠাটা তল দিয়ে নিয়ে উপরে নিয়ে আসেন না। তাহলে একটু দেখতে দেন, একটু দেখতে দেন। 97 উপরি ভাগ থেকে, হ্যাঁ নিচে নেন, লেজের গোড়ার পাশে যে উঁচু জায়গাটা, উঁচু যে হাড্ডিটা, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা, হ্যাঁ কত 5 ফিট। পিতার মাপ ঠিক একই রকম। আমরা ওটা অ্যালবো জয়েন্টের সোজাসুজি চুটের উঁচ পর্যন্ত ধরেছি ধরে এবং গরুর পিছন অংশ ধরেছি ধরে আমাদের দৈর্ঘ্য এসেছে 61 ইঞ্চি আর প্রস্থ এসেছে 97 ইঞ্চি। তাহলে 97 গুণ 97 গুণ 61 ভাগ 660, তাহলে কত কেজি হয়? আমাদের হয়েছে 869 কেজি।
869 কেজি। তাহলে আমাদের ডিজিটালি কত ছিল? ডিজিটালে ছিল এই গরুটার ছিল 885 কেজি, পিতার মাপে এসে হলো আমাদের 869 কেজি, কাছাকাছি। এখন আপনি যদি চুটের এখানে এসে বা অ্যালবো জয়েন্ট থেকে যদি এই জায়গার দাম ঠিকমতো ধরতে না পারেন, অনেক সময় গরুগুলো এত বেশি তাজা থাকে, গরুর দাঁড়ানোর উপরে নির্ভর করে, গরু যদি একদিকে ঝুঁকে দাঁড়ায়, যদি গরু যদি একটু বাঁকা হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু আমাদের ব্যবধানটা এসে যাবে। আসলে আমাদের যে কোনো মাপ হবে লাইভ ওয়েটে, স্কেলের মাপটা নির্ভুল। স্কেলে বলা হয় যে 58 থেকে 72% পর্যন্ত মাংস হতে পারে গরু এবং জাত ভেদে। আর পিতার মাপ যখন তৈরি হয় তখন বলা হয়েছিল যে 45 থেকে 55% মাংস হতে পারে। যদি আপনি বেলজিয়াম বুল গরু হয় তাহলে তার মাংস হবে 72%, যদি আপনার ব্রাহ্মা গরু হয় তাহলে তার মাংস হবে 65 থেকে 70%-এর মতো। এরপর যদি শাহিওয়াল গরু হয়, হ্যাঁ, শাহিওয়াল গরু হৃষ্টপুষ্ট গরু হয় তাহলে তার মাংস হবে 60 থেকে 65, 66, 67, 68% পর্যন্ত। এবং যদি ফ্রিজিয়ান গরু হয় তাহলে তার মাংস হবে 58 থেকে 65% পর্যন্ত। এরপর যদি এটা ফ্রিজিয়ান গাভী হয় তাহলে কিন্তু 50%-এর কম মাংস হবে। এবং আমাদের দেশি যে গরুগুলো আছে যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে কিন্তু তার মাংস 55 থেকে 65% পর্যন্ত হতে পারে। আসলে আমাদের গরুর গায়ে মাংসের উপরে কিন্তু নির্ভর করবে। বন্ধুরা, সামনে যত কুরবানি, আমরা একটা গরু কিনে আনার পরে গরুটার সাথে আমাদের কি করতে হবে, এই জিনিসটা আমাদের একটা নুরুল আমিন স্যার কী পরামর্শ দেয় এবার সেটা জানবো। বাজার থেকে কোরবানির উপযুক্ত পশু নির্বাচন, পরিচর্যা, চামড়া ছাড়ানো এবং প্রাথমিক সংরক্ষণ সম্পর্কে বলছেন বিশেষজ্ঞ পশু চিকিৎসক মোহাম্মদ নুরুল আমিন। পশুটা সুস্থ কিনা তার পরীক্ষা করার কতগুলো ধাপ আছে। তা প্রথম ধাপ হলো যে পশুর বাহিরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো ভালোভাবে পরখ করা। যেমন তার চুটের উপরে কোনো ক্ষত আছে কিনা, মুখের মধ্যে কোনো ক্ষত আছে কিনা, হাঁটুতে কোনো ক্ষত আছে কিনা, পেটের নিচেই কোনো অংশে ক্ষত আছে কিনা, শিঙের গুঁড়া নড়াচড়া করে কিনা বা শিঙের গুঁড়া ভাঙা কিনা বা শিং ক্ষত আছে কিনা, লেজের মাথা অনেক সময় ভাঙা থাকে, সেটা ভাঙা আছে কিনা, খুরের মধ্যে ঘা থাকে, সেটা আছে কিনা, এগুলো আমরা ভালোভাবে আগে দেখে নিব। পশুর সামনে আমার হাত দিয়ে আমি কিছু খাবার তার সামনে ধরব। সুস্থ পশু হলে সে খাবারটা তার গালের মধ্যে টেনে নিবে তার জিহ্বা দিয়ে, আর অসুস্থ হলে সে নাকে শুকে খাবারটা অনীহা প্রকাশ করবে এবং খাবে না। আরেকটা হলো যে পশুর পেশাব এবং পায়খানা স্বাভাবিক থাকবে। সুস্থ পশুর পিঠটা নিচের দিকে কিছুটা দাবানো থাকে, লেজটা নাড়াচাড়া করে, কান নাড়াচাড়া করে, চোখ খুব উজ্জ্বল থাকে, পারিপার্শ্বিক অবস্থার প্রতি সে খুব সংবেদনশীল অর্থাৎ খুব সজাগ থাকে। এই পশুটা বাজার থেকে আনার পরে হঠাৎ কোনো কারণে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কোনো টুটকা চিকিৎসা দিয়ে এটাকে চিকিৎসা না করিয়ে একজন ভালো দক্ষ চিকিৎসকের পরামর্শ নিয়েই চিকিৎসা নেওয়াটা উত্তম হবে। কারণ যদি আপনি এই অসুস্থ পশুকে চিকিৎসা করতে যেয়ে এমন কোনো ঔষধ অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন যেটা আপনার শরীরে, পশুর শরীরে দীর্ঘ সময় বা দীর্ঘদিন ধরে অবস্থান করতে পারে, তার মাংসের মধ্যে থাকতে পারে এবং পরবর্তীতে এই মাংস খেলে মানুষের শরীরেও অনেক রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অনেকেই পচা বাসি ভাত গরুকে খাওয়ায় থাকে, এটা আদৌ করবেন না, কারণ ভাত গরুর কোনো খাবার নয়। এই ধরনের খাবার খেলে গরুর পেট ফেঁপে যেতে পারে, বদহজম হতে পারে, অজীর্ণতা দেখা দিতে পারে, আর ডায়রিয়াও হতে পারে। আমরা কুরবানির আগের দিন রাত 10টার সময় তাকে আর কোনো শক্ত খাবার বা কোনো ভুসি খাদ্য আর তাকে আমরা খাওয়াবো না। পশুকে অভুক্ত রেখে এবং তাকে জবেহ করার 2 থেকে 3 ঘন্টা আগে যদি তাকে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি পান করানো হয় তাহলে জবেহ করার পর পশুর দেহ থেকে চামড়া ছোলাতে খুব সহজ হবে। দেখা গেছে যে চামড়া ছুলতে যেয়ে আমাদের অজ্ঞতা বা অনভিজ্ঞতার কারণে এই চামড়াগুলো ছিদ্র হয়ে যায়। ফলে এভাবে আমাদের অনেক চামড়া, কয়েকশো কোটি টাকার চামড়া প্রতি বছর শুধু বাতিল হয়ে যায় আমাদের অজ্ঞতার কারণে। এজন্য আমরা কোনো চুকালো বা শোষালো বা ধারালো ছুরি দিয়ে চামড়া আমরা ছিলব না। যে ছুরিটা দিয়ে আমরা ছিলব তার মাথাটা হতে হবে অনেকটা ইংরাজি ইউ অক্ষরের থেকে একটু চোকালো, অর্থাৎ ভির মতো নয় আবার ইউ এর মতোও নয়, এরকম আগা সম্পন্ন বা আগা বিশিষ্ট ছুরি দিয়ে আমরা চামড়াটা ছেলার চেষ্টা করব। নুরুল আমিন স্যার, ডাক্তার জহিরুল ইসলাম, ডাক্তার ফরাদ হোসেন, ডাক্তার আতার হোসেন, ডাক্তার মুসাদ্দেক হাসান,
এর ছাড়া ধরেন আমি তো বাংলাদেশের যখন যে জেলায় যাই ওই জেলার কিন্তু প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে নিয়ে আমি কাজ করি। আমি কিন্তু একা একা কোথাও যাই না বা কোনো খামার ওইভাবে যাই না। তা আমরা তো বা ডক্টর নুরুল আমিন স্যার আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়েছেন বা তার মাধ্যমে কিন্তু আমাদের পশুর খামারে কিন্তু অনেক কিছু জানতে পারছেন। চামড়া ছেলার ক্ষেত্রে যেটা ত্রুটি হয়ে থাকে সেটা হচ্ছে কি যখন ছেলে তখন এটা যখন নাকি চামড়ার মধ্যে চাকুর দাগগুলো লেগে যায়, যেটাকে আমাদের এখানকার লেজ কাট বলে থাকে। তখন এটা যখন নাকি চামড়ার মধ্যে লাগতেছে তখন মাঝখানে এটা কাটা সৃষ্টি হইতেছে। অল্প কিছু ইঞ্চির জন্য আমাদেরকে 1 ফিটের মতো কেটে ফেলা হয়, কারণ এটা মিলানোর জন্য। তো এটাও একটা ক্ষতিকারক কারণ আমাদের। আন্তর্জাতিক বাজারের তুলনায় আমাদের বাংলাদেশের চামড়া খুবই জনপ্রিয়, কারণ আমাদের যে গ্রেনটা আছে চামড়াতে সেইটা হোপসো আমাদের এশিয়াতে কোথাও নাই, যে আমাদের বাংলাদেশেই এটা হয়ে থাকে। তো এর জন্য যে বিদেশেরা আমাদের চামড়া বেশি দাম দিয়ে এর জন্য নিয়ে যায়। এই চামড়াটাকে আমরা কিভাবে ছুললে এবং চামড়াটা কীভাবে সংরক্ষণ করলে আমাদের একটা সম্পদ রক্ষা হয় সে ব্যাপারে কিন্তু আমাদের একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, কুরবানির সময় চামড়ার কোনো দাম নাই, কারণ কুরবানির সময় চামড়া কেনার মানুষই নাই, তাহলে চামড়ার দাম আসবে কী করে? এবছর যেহেতু আরও করোনার সময় এবছর তো চামড়া মানুষ মানে আরও বেশি কোনো দামই থাকবে না, হয়তো আপনাকে বিভিন্ন মাদ্রাসায় ফ্রি দিয়ে দিতে হবে। তারপরও ভাই যেহেতু ওটা আমাদের সম্পদ, ওটাকে যদি আমরা একটু রক্ষা করতে পারি, হয়তো আপনি কোনো পয়সা পাইলেন না, বাট আমাদের দেশের তো লাভ হবে। কোনোটা মাদ্রাসায় যদি দেন, কোনো মসজিদে দেন, বা যাদেরকে আপনি দান করে দিবেন, তারা তো অন্তত একটু পয়সা পাবে। তাই এই চামড়াটা ব্যবহার করে অবশ্যই আপনারা একটু সতর্ক হবেন। গরুর গায়ে কতটুকু মাংস হলো, গরু গায়ে যদি আমরা হিসেব করে আমরা যদি কুরবানি দিই, তাহলে এ বিষয়ে মানে যে ফজিলত বা এর বিষয়ে যে মাসলা মাসাল আছে সেটা আমাদের মাওলানা সাহেবরা আছেন তারা দিবেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তারপরও আমি বলবো যে আমাদের দেশের যে খামারিরা আছে এবছর কিন্তু করোনার ভয়ে সবাই কিন্তু অনেক কম দামে রিজনেবল প্রাইসে গরু বিক্রি করে ফেলছে খামার থেকে, এবং হাটে গিয়েও কিন্তু গরুর দাম কম হবে। এমনও দেখা যেতে পারে যে কুরবানির আগের দিন হয়তো প্রচুর মানুষ আছে যে গরু পাচ্ছেন না কেনার জন্য, এরকম ঘটনা ঘটে যেতে পারে। কারণ প্রতি বছর কিন্তু কুরবানির ঠিক আগ মুহূর্তে 3-4 দিন আগে কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে প্রচুর গরু চলে আসে। হ্যাঁ, হয়তো সেসব গরু এবছর নাও আসতে পারে। আমাদেরকে এখন প্রচুর পরিমাণে ডেইরি খামার গড়ে তুলতে হবে, এবং আমাদের ক্রয় ক্ষমতার ভিতর থাকে হলো ছোট ছোট গরু। আমাদের বেশি বেশি করে আমাদের ছোট ছোট গরুর খামার করতে হবে। দেশি গরুর সাথে কিন্তু শাহিওয়ালের ক্রস করতে হবে, শাহিওয়ালের সাথে ব্রাহ্মার ক্রস করা যায়, ফ্রিজিয়ানের সাথে কিন্তু শুধু কেবলমাত্র ফ্রিজিয়ানের ক্রস করাবেন, ফ্রিজিয়ানের সাথে অন্য গরুর ক্রস করাবেন না, তাহলে আপনার মানে ভালো হবে না। জার্সির সাথে এখন জার্সি সিমেন্ট বন্ধ হয়ে গেছে, ব্রাহ্মার সিমেন্ট পাওয়া যাচ্ছে না। যাদের বাড়িতে ব্রাহ্মা বাছুর আছে বা ব্রাহ্মার ষাঁড় আছে, প্লিজ আপনাদেরকে বলবো অতি লোভে পড়ে এবছরে এইগুলো বিক্রি করে দিয়েন না। অন্তত আপনার খামারে আপনি আরও বেশি ব্রাহ্মা গরু তৈরি করেন, আপনার দ্বারা যেন গ্রামে আরও বেশি ব্রাহ্মা গরু তৈরি হয়। হ্যাঁ, তাই এই সবার কাছে অনুরোধ যে আপনারা সবাই আমাদের দেশের উন্নয়নের কথা ভাবেন, দেশের উন্নয়নেরটাকে মাথায় নিয়ে কিন্তু আপনারা কাজ করেন। বন্ধুরা, আমি আপনাদের সেবক, আমি আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আমি প্রান্তিক খামারিদের সবসময় পাশে আছি, সবসময় পাশে থাকব। তাই আপনারা কী দেখতে চান, কী জানতে চান আমার ভিডিওতে সুন্দর করে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।